দেশের সভ্যতা এবং সংস্কৃতির সঙ্গে বাঙালির এক প্রাচীন সম্পর্ক। একেবারে শৈশবে রুশ দেশের রূপকথা থেকে শুরু করে একটু বড় হলে কখনো আইনস্টাইন, কখনো তারকাভস্কির সিনেমা, কখনো সাহিত্য, এই সমস্ত কিছু জুড়েই রাশিয়ার কিন্তু প্রজ্জ্বল উপস্থিতি। সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে আছে রাজনৈতিক যোগাযোগ। আজ আমরা সেই রাজনৈতিক যোগাযোগের কথাই জানবো। আজ আমরা জানবো রাশিয়ার বিজয় দিবসের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া কিভাবে নাজি বাহিনীকে পরাস্ত করেছিল এবং কিভাবে আজ থেকে ৮০ বছর আগে সেই দিনটিকে বিশেষভাবে পালন করেছিল সেই দেশ, সেই সবের ইতিহাসই আমরা আজকে জানবো রুশ দেশের এক অন্যরকম রূপকথা। নাৎসিবাদকে পরাস্ত করা অর্থাৎ ফাঁসিবাদীদের পরাস্ত করার একটা বড় জায়গা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অনেকেই আমরা ইতিহাসের মনে করি বা পড়েছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ভূমিকার জন্যই আসলে ফাঁসিবাদীদের পতন হলো, এমনটা নয়। আসলে রাশিয়ার ভূমিকা ওখানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাশিয়ার। তার একটা বড় কারণ হলো যে এটা মাথায় রাখা দরকার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কিন্তু প্রথমে রাশিয়ার সাথে নন অ্যাগ্রেশন প্যাক্ট করেছিলেন, অর্থাৎ তারা একে অপরকে হামলা করবে না। কিন্তু হিটলারের যে মূল আদর্শ, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ ছিল, সেটা হলো জার্মান শব্দ লেবেনসোরম, অর্থাৎ জায়গা বিস্তার, বৃদ্ধি করতে হবে, জায়গার বৃদ্ধি করতে হবে, জায়গা বাড়িয়ে নিতে হবে। এবং হিটলার এটা মনে করত যে জার্মানির হারিয়ে যাওয়া গৌরব সে ফেরত আনতে এসেছে, সে সেটা ফেরত নিয়ে আসবে এবং সেই ফেরত আনার মাধ্যমে সে নানান যে জায়গা, যেগুলো জার্মানির জায়গা বলে গোটা ইউরোপে সে মনে করতো, সেইগুলো সে ফেরত নেবে। নন অ্যাগ্রেশন প্যাক্ট যদি থাকতো তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎ অন্য কিছু হলেও হতে পারত। যেহেতু তখন সোভিয়েত ইউনিয়নের মাথায় ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জোসেফ স্ট্যালিন, এবং তিনি জানতেন যে কিভাবে যুদ্ধ মোকাবিলা করতে হয়, কিভাবে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, রাজনৈতিকগতভাবে কিভাবে সেটাকে ডিল করতে হয়। কিন্তু হিটলার তার কথা রাখেনি, সে রাশিয়ার আক্রমণ করে বসে এবং আক্রমণের ফলে বিরাট ভূখণ্ড রাশিয়ার ভেতরে জার্মান নাৎসি বাহিনী ঢুকে পড়ে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কভাবে স্ট্যালিন জানতো যে প্রথমেই যুদ্ধে যাওয়ার কোনো কারণ নেই, ভৌগোলিক যে মানচিত্র সেটাকে ইউজ করতে হবে, যেটাকে আমরা বলি জিওপলিটিক্স। সেই ভৌগোলিক মানচিত্রকে ইউজ করা মানে জার্মান সৈন্যকে ভেতরে ঢুকতে দেওয়া। এবং আমরা জানি যে কতটা ঠান্ডা, কতটা রুক্ষ রাশিয়ার একটা গোটা ভূখণ্ড। আসলে সেইখানে ঢুকে পড়ার পর পিছন থেকে যখন সেটাকে ঘিরে নেওয়া হয়, নিয়ে তাদের জল, তাদের সমস্ত রকমের যে উপকরণ সেগুলোকে বন্ধ করে দেয় সোভিয়েত সৈন্যরা, এবং তার ফলেই সেখানে বিরাট ধাক্কা খায় জার্মান সৈন্যরা এবং নাৎসি বাহিনী। এটা ভুল হবে না যদি আমরা বলি যে হিটলার সুইসাইড কেন করেছিল। তার একটা বড় কারণ ছিল যে সে বুঝতে পারছিল যে সে হেরে যেতে চলেছে, এবং আরও বড় কারণ ছিল সে জানতো যে সে যদি রেড আর্মির হাতে ধরা পড়ে তাহলে তাকে গুলাগে নিয়ে যাওয়া হবে, এবং গুলাগে যে টর্চার তাকে ফেস করতে হবে, যে টর্চার সে ইহুদি থেকে শুরু করে সাধারণ মানুষ, সাধারণ জার্মান থেকে শুরু করে বাকি সমস্ত আপামর ইউরোপিয়ানদেরকে দিয়েছে, সেই টর্চার তাকে যতদিন বেঁচে থাকবে তাকে সেটা ফেস করতে হবে। সেই গুলাগের ভয় আসলে হিটলারকে বাধ্য করেছিল, এটা আমরা মনে করি যে বাধ্য করেছিল তাকে সুইসাইড করতে। অর্থাৎ ফাঁসিবাদের পতন একটা বিরাটভাবে, ইতিহাস চেঞ্জ হয়ে যেতে পারত যদি ফাঁসিবাদের পতন না হতো। সেই ফাঁসিবাদের পতন ঘটানোর একটা মূল ভূমিকা রাখে রাশিয়ান সৈন্য এবং জোসেফ স্ট্যালিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রাশিয়ার এক অদ্ভুত যোগাযোগ আছে। 1930 সালে বিশ্বকবি গিয়েছিলেন রাশিয়ায়, রুশ দেশে। 1917 সালে রাশিয়ায় কিন্তু বিপ্লব সম্পন্ন হয়েছে, অর্থাৎ বিপ্লব সম্পন্ন হওয়ার 13 বছর পরে রবীন্দ্রনাথ সে দেশ দেখতে গেলেন এবং ফিরে এসে লিখলেন রাশিয়ার চিঠি। যে রাশিয়ার চিঠি নিয়ে আমরা নানা সময়ে নানা অধ্যায়ে আলোচনা করেছি। সেই রাশিয়ার চিঠিতে সে দেশের উচ্ছ্বসিত প্রশংসা আছে, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিসও আছে, সেটা হলো একটা আশঙ্কা। রবীন্দ্রনাথ বলেছেন যে সেই দেশ ব্যক্তি মানুষকে গুরুত্ব দিতে পারবে তো। রাশিয়ার চিঠিতে এমন কতগুলো জায়গা, আমি একটা দুটো লাইন একটু
পড়ে শোনাতেই চাই। এই 3টে লাইন মাত্র আমি পড়ে শোনাবো, যেখানে রবীন্দ্রনাথ রাশিয়ার কথা লিখতে গিয়ে এই কথা লিখেছেন, যা আমাদের দেশের ক্ষেত্রেও, পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রেও, বিশেষ করে তৃতীয় বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রেও এখনো পর্যন্ত এবং আগামী আরও 100-200 বছর তো বটেই এই ব্যাপার থাকবে। এই কথাটা আমি এই চিঠিটা যদি প্রসঙ্গ না বলে দিই, তাহলে আপনারা সবাই ভাবতে পারেন, যে কেউ ভাবতে পারেন যে এটা আমার আজকের ভারতবর্ষ সম্পর্কে বলা হচ্ছে, আজকের পশ্চিমবঙ্গ সম্পর্কেও বলা হচ্ছে, ভাবা যেতে পারে। দেখুন এই 4টে লাইন মাঝখান থেকে আমি পড়ছি। যারা শক্তিমান তারা উদ্ধত, দুঃখীদের মধ্যে আজ যে শক্তির প্রেরণা সঞ্চারিত হয়ে তাদের অস্থির করে তুলছে, তাকে বলশালীরা বাইরে থেকে ঠেকাবার চেষ্টা করছে। তার দূতদের ঘরে ঢুকতে দিচ্ছে না, তাদের কণ্ঠ দিচ্ছে রুদ্ধ করে। কিন্তু আসলে যাকে সবচেয়ে ওদের ভয় করা উচিত ছিল, সে হচ্ছে দুঃখীর দুঃখ। রবীন্দ্রনাথ এটা লিখছেন, শাসকের এবং বলশালীর এবং উদ্ধতের যাকে ভয় করা উচিত তা হচ্ছে দুঃখীর দুঃখ, কিন্তু তাকেই এরা চিরকাল সবচেয়ে অবজ্ঞা করতে অভ্যস্ত। নিজের মুনাফার খাতিরে সেই দুঃখকে এরা বাড়িয়ে চলতে ভয় পায় না। হতভাগ্য চাষিকে দুর্ভিক্ষের কবলের মধ্যে ঠেসে ধরে 200-300 হারে মুনাফা ভোগ করতে এদের হৃৎকম্প হয় না। এই পরিস্থিতির কথা লিখছিলেন রবীন্দ্রনাথ, লিখে রাশিয়া কিভাবে এই 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 ধাঁচ থেকে, ধরন থেকে এই দুঃখকে একরকমভাবে মর্যাদা দিয়ে তাকে রোধ করবার, তাকে দূর করবার কাজ এদের প্রায় ব্রত আকারে নিয়েছিল, সেইটা খুবই বিস্ময়ের সঙ্গে জমিদার রবীন্দ্রনাথ, যিনি জমিদারও বটে, তিনি তার নিজের সারা জীবনের রাশিয়া আসার আগেও তিনি যে সমস্ত কাজ করেছেন, ভেবেছেন, তার সঙ্গে মিলিয়েই যেন একরকমভাবে হাজির করছিলেন। রবীন্দ্রনাথ কি নিজের সমবায় সংক্রান্ত, তার জমিদারির মধ্যে সমবায় চিন্তার যে কাজকর্ম, তার একটা ভ্যালিডেশন আসলে রাশিয়ার চিঠিতে খুঁজে পাচ্ছিলেন কি? এও মনে করা যাওয়া সম্ভব যে সমবায় নীতির যে পরিকল্পনা রবীন্দ্রনাথ এর লেখার মধ্যে আমরা বারবার পাই, তার প্রয়োগেও পাই, আরও অনেক বড় স্কেলে, বড় মাপে, সেইটি তিনি দেখে আরও বিস্মিত হয়েছিলেন সম্ভবত। আর সতর্ক করতেও ছাড়েননি যে বাবা, ব্যক্তির সম্মান মর্যাদা এইটা দিতে ভুলো না, তাহলে এত বড় কর্মকাণ্ড সেইটাই নাহলে নষ্ট হয়ে যেতে পারে। রাশিয়া পরে একই রকম থাকেনি, যেমনটি রবীন্দ্রনাথ দেখেছিলেন, যেমনটি দেখতে চেয়েছিলেন, তার থেকে তার বিচ্যুতি হয়েছে, সরে আসা হয়েছে। আমার তো খুবই মনে হয় রবীন্দ্রনাথ বেঁচে থাকলে রাশিয়ার চিঠি 2 একখানা লিখতেন, এবং সেটাতেই দুঃখ বা বেদনাবোধ সেটা নিশ্চয়ই ফুটে উঠত। এই বিজয় দিবসের দিনে যখন আমরা রাশিয়ার সামগ্রিকতা নিয়ে কথা বলছি, তখন একবার ফিরে দেখা যাক না রাশিয়ার সেই সিনেমার ইতিহাসটাকে। Мама, там кукушка. আমার যেখান থেকে এইটাকে বিজয় দিবস সম্পর্কে মেমারি বা স্মৃতি ভারতবর্ষে, সেটা কিন্তু একভাবে নতুন করে দেখা শুরু হলো ইভান্স চাইল্ডহুড দিয়ে। টার্কভস্কির ছবি ইভান্স চাইল্ডহুড। ইভান্স চাইল্ডহুড একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর তৈরি ছবি। এটি বাচ্চা ছেলের অবস্থা নিয়ে। টার্কভস্কি মনে করতেন যে এই বিজয় দিবস আসলে একটা মর্নিং ডে হওয়া উচিত, যেদিন শহীদদের আত্মদানকেও স্মরণ করা দরকার। শুধুমাত্র ফ্যাসিবাদ না নাৎসিবাদের হাত থেকে মুক্তি পাওয়া তো একদিনে হয়নি বা একটা কথায় হয়নি। তার জন্য যে ক্ষয়ক্ষতি সোভিয়েত রাশিয়ার হয়েছিল, মানে সারা পৃথিবীতেই হয়েছিল, বহু মানুষ, কনসেন্ট্রেশন ক্যাম্প, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, এই সব কিছু মধ্যে বিজয় দিবসকে আবার মনে হয় টার্কভস্কির ছবি দেখতে দেখতে একটু নতুন করে ভাবতে হলো যে বিজয় দিবস কেবলমাত্র বিজয় দিবসই নয়, বিজয় দিবস আসলে একটা শহীদ দিবসও বটে, যেখানে বহু মানুষের, কোটি কোটি মানুষ, সোভিয়েত রাশিয়ার কয়েক কোটি মানুষ, তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল সোভিয়েত রাশিয়া এবং পৃথিবীকে ফাসিস্ট এবং নাজি আক্রমণের হাত থেকে বাঁচাতে। তাছাড়া আরেকটা এই বিজয় দিবসের সম্পর্কে পরবর্তীকালে অনেক সময় বলা হয় যে সোভিয়েত বাহিনী
নাকি বার্লিন শহরে ঢুকে পড়ে রীতিমতো ভাঙচুর চালিয়েছিল, সেগুলো সেই ক্রিটিসিজমগুলো থাকবে। কিন্তু সেই ক্রিটিসিজমগুলো থাকার থেকেও বড় কথা যেটা আমার মনে থাকে চিরকাল, মানে মনে মনে হন্ট করে যাকে বলবো, সেটা হলো অ্যালারেনের নাইট অ্যান্ড ফগের অসভিটস কনসেন্ট্রেশন ক্যাম্পের সেই দৃশ্য, যখন সোভিয়েত বাহিনী এসে মুক্ত করছে অসভিটস কনসেন্ট্রেশন ক্যাম্পকে। আমার কাছে সবসময় সিনেমার ছবি যদি হয় তাহলে ওইটাই হচ্ছে বিজয় দিবসের মুহূর্ত, যখন সোভিয়েত বাহিনী এসে অসভিটস কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বন্দী ইহুদিদের, অর্ধমৃত বন্দী মানুষদের মুক্ত করছে। ফলে এই বিজয় দিবস, সোভিয়েত বিজয় দিবস পরবর্তীকালে একটা বিরাট ট্যাবলোতে পরিণত হয়েছিল। তার এই বিরাট আড়ম্বর নিয়ে অনেকে সমালোচনা করেছেন। যেমন বললাম, তারকাভস্কির মনে প্রশ্ন ছিল, যেমন পাবলো নেরুদা এই এত বড়, এত বিপুল খরচায় এই আড়ম্বরকে ভালোভাবে নিতে পারেননি। কিন্তু সব কিছু সত্ত্বেও যেটা আমার কাছে মনে থাকবে সেটা হলো ওই সোভিয়েত আর্মি যখন ঢুকে পড়ে অসভিটস কনসেন্ট্রেশন ক্যাম্পের দরজা খুলে দিচ্ছে, ওই মুক্তির মুহূর্তটা, এবং সেটা শুধু ইউরোপের জন্য না, সারা পৃথিবীর মানুষের জন্য ওটা একটা মুক্তির মুহূর্ত। হ্যাঁ, ওই মুহূর্তটা আমার কাছে সোভিয়েত বিজয় দিবস বলেই মনে থাকবে আর কি। হয়তো অনেকটা সময় পেরিয়ে গিয়েছে ৮০টি বছর। তবু দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার এই মরণপণ লড়াই আজও চিরস্মরণীয়। নাৎসি বাহিনীর বিরুদ্ধে এই লড়াই গোটা বিশ্বের রাজনীতিকে পাল্টে দিয়েছিল। কিন্তু কেমন করে এই লড়াইকে পরিকল্পনা করেছিল রাশিয়া, তারই টুকরো টুকরো ছবি, খণ্ড খণ্ড চিত্র ধরা হয়েছে গোর্কি সদনের এবারের প্রদর্শনীতে। এবারে পালিত হবে রাশিয়ার ৮০তম বিজয় দিবস। আর সেই বিজয় দিবস উপলক্ষে এবারে আয়োজিত হয়েছে নানা অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে এখানে থাকবে এই প্রদর্শনী। আপনারা দেখতে পারবেন সেই যুদ্ধ জয়ের নানা রকম খণ্ডচিত্র, নানা রকম মুহূর্ত এই প্রদর্শনীতে। প্রত্যেক বছরের মতন এবছরও রুশ দূতাবাসের বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র গোর্কি সদন আয়োজন করেছে ফ্যাসিবিরোধী বিজয় উৎসবের উপলক্ষে নানান ধরনের অনুষ্ঠান। এবছর বিশেষ তাৎপর্য এই কারণেই, সেটি হচ্ছে এবছরটি ফ্যাসিবিরোধী বিজয়ের ৮০তম বার্ষিকী পালন করা হবে গোটা পৃথিবী জুড়ে। গোর্কি সদনেও সেই অনুষ্ঠান আমরা করব নানান ধরনের অনুষ্ঠানের ভেতর দিয়ে, উৎসবের ভেতর দিয়ে। প্রথম দিন এটি শুরু হবে ৯ তারিখে। সেই ৯ তারিখে বিজয় দিবস পালিত হয়েছিল প্রথম ১৯৪৫-এ। তার ঠিক কয়েকদিন আগেই রাইক্সট্যাগে জার্মানিতে উড়েছিল লাল ফৌজের বিজয় বৈজয়ন্তী, এবং তারপর থেকে প্রতি বছরই এটি বিরাটভাবে পালন করা হয়। গোর্কি সদনে নানান ধরনের উৎসবের আয়োজন করা হয়। এবছর যে উৎসবের আয়োজন করা হয়েছে তা হচ্ছে ৯ই মে আমাদের এখানকার কলকাতার রুশ দূতাবাসের যিনি প্রধান কনসাল জেনারেল শ্রীযুক্ত মিখাইল কোজলভ, তিনি উপস্থিত থাকবেন। তিনি স্বাগত জানাবেন সকলকে। একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যে প্রদর্শনীটি ফ্যাসিবিরোধী যুদ্ধের বিজয়কে কেন্দ্র করে সেই সময়কার যুদ্ধের চলাকালীন সময়ের যেসব পোস্টার রুশ দেশের শিল্পীরা, সোভিয়েতের শিল্পীরা নির্মাণ করেছিলেন, সেগুলোর একটা প্রদর্শনী থাকবে। তাছাড়া থাকবে তাস বলে যে সংবাদ সংগঠন ছিল, সেই সংবাদ সংগঠনের একজন অন্যতম প্রতিনিধি, তিনি যুদ্ধের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত লাল ফৌজের সঙ্গে, রুশ দেশে তো বটেই, রুশ দেশের বাইরেও চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া, অস্ট্রিয়া, যেসব দেশ লাল ফৌজ মুক্ত করেছিল ফ্যাসিবাদীদের হাত থেকে, সেই সব দেশে তিনি সঙ্গী ছিলেন লাল ফৌজের। সেখানে তিনি যেসব ছবি তুলেছিলেন তার একটা বৃহৎ অংশ এবারের প্রদর্শনীতে থাকবে। এইটা এবারের প্রদর্শনীর একটা বিশেষত্ব। তার সঙ্গে অবশ্যই যে পোস্টার প্রদর্শনী থাকছে সেটিও একটি উল্লেখযোগ্য অবদান রাখবে কলকাতার সঙ্গে রুশ দেশের সাংস্কৃতিক এবং বন্ধুত্বের যোগাযোগের পরিচয় তুলে ধরতে। আমরা জানি যে রুশ দেশের শুধু নয়, গোটা সোভিয়েত ইউনিয়ন জুড়ে 2,70,00,000 মানুষ প্রাণ দিয়েছিলেন। 6 কোটি মানুষ সারা পৃথিবীতে মারা গেছিলেন, তার মধ্যে 2,70,00,000 ছিল সোভিয়েত ইউনিয়নের নাগরিক। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্তি ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং নাৎসিবাদের বিরুদ্ধে
যাতে তারা মুক্ত করেছিলেন গোটা পৃথিবীর সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে ফ্যাসিবাদের আতঙ্ক থেকে, সেই তাকে কেন্দ্র করে এবারের উৎসব। মস্কোতে বিরাটভাবে বিজয় দিবস পালন করা হবে, তাতে পৃথিবীর নানান দেশের, এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ পৃথিবীর নানান দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, প্রধানেরা উপস্থিত থাকবেন। রুশ দেশের মানুষ, অন্যান্য দেশের মানুষও থাকবেন। কুচকাওয়াজে অংশ নেবেন বিশ্বের নানান দেশের সৈন্যবাহিনী। আমরা সেগুলো 9ই মে সকালবেলা যে কুচকাওয়াজ প্রদর্শনী হবে, যে অনুষ্ঠান হবে লাল রেড স্কোয়ারে বা লাল চকে, ক্রেমলিনের পাশে সামনে মস্কোতে, তার যে ধারা বিবরণী সকালে যেটি গ্রহণ করা হবে সেইটি আমরা সন্ধ্যেবেলাতে যারা আসবেন তাদের প্রত্যেককে আমরা সেটি দেখাতে পারবো, এই আশা আমরা করছি। এই ছাড়া কলকাতাতে রুশ ভাষা বিভাগের যারা ছাত্রছাত্রী তারা সঙ্গীত পরিবেশন করবেন। এই যুদ্ধকে কেন্দ্র করে, বিজয় দিবসকে কেন্দ্র করে যেসব গান তৈরি হয়েছিল সেগুলো তারা পরিবেশন করবেন। আর এখানকার কলকাতার একটি যন্ত্রসঙ্গীতের বিদ্যালয়ের স্কুলের ছাত্রছাত্রীরা তারা এখানে আসবেন, তারাও সেই সময়কার নানান সঙ্গীতের মূর্ছনা এই উপলক্ষে সাধারণ মানুষের কাছে সেটিকে তুলে ধরবেন। মোর গায়েরও সীমানার পাহাড়ের ওপারে নিশীথ রাত্রের প্রতিধ্বনি শুনে, এই গান হয়তো লেখা অন্য দেশকে নিয়ে, কিন্তু রাশিয়া সম্পর্কেও এই দেশ বলা যায়। পাহাড় জঙ্গল পেরিয়ে রাশিয়া এই এক নতুন দেশের বার্তা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল। সে দেশ শীতে বারবার আক্রান্ত হয়, সে দেশ একটা বড় অংশতে মানুষ দীর্ঘকালীন সময় ঠিক করে বসবাস করতে পারে না, এত ঠান্ডা। এই সব কিছুর মধ্যেও রাশিয়া মাথা তুলে দাঁড়িয়েছিল। চুক্তি ভঙ্গ করে জার্মানির আক্রমণের পর রাশিয়া কিন্তু আত্মবিশ্বাস হারায়নি, বরং দীর্ঘদিন ধরে জার্মানিকে অ্যালাউ করেছিল দেশের মধ্যে। তারপর ধীরে 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 যে ভূবৈচিত্র্য, রাশিয়ার যে ভূবৈচিত্র্য, তার সহায়তায়, তার লাভে রাশিয়া কিন্তু পরাস্ত করেছিল নাৎসি বাহিনীকে। নাৎসি বাহিনী বাধ্য হয়েছিল শান্তি চুক্তিতে সই করতে। এক যুদ্ধ জয়, এক সাধারণ যুদ্ধ জয় নয়, এক অন্যরকম যুদ্ধ জয়, এক বার্তা যাওয়া সারা পৃথিবীর কাছে। যে বার্তা আজ 80 বছর পরেও, সেই যুদ্ধ জয়ের 80 বছর পরেও প্রতিধ্বনিত হয় গোটা পৃথিবী জুড়ে। সেই কারণেই এই 80তম বিজয় দিবস আজ গোটা পৃথিবীতে পালিত হচ্ছে এরমভাবে, যেখানে নাৎসি বাহিনী, ফ্যাসিবাদী শক্তি, তার পরাজয়ের এক উদাহরণ তৈরি করেছিলেন রাশিয়ানরা। সেই উদাহরণকে বহন করে নিয়ে যেতে চেষ্টা করছেন সারা পৃথিবীর গণতন্ত্রের সমর্থক মানুষেরা, নেতৃত্বস্থানীয়রা।